নাবিল হাসি দিয়ে বলল, ইয়া শিওর, আসো। এদিকে মিলির তো যায় যায় অবস্থা। ওর ভেতরটা মনে হচ্ছে কেউ একদম হিম করে দিয়েছে। শ্বাসটাও ঠিকভাবে নিতে কষ্ট হচ্ছে ওর। এরই মাঝে নাবিল এসে তিতলির সিটটাতে বসলো। মিলি ততক্ষণে একবার মাথা নিচু করে আবার উঁচিয়ে অন্যদিকে তাকিয়েছে। নাবিল আর চোখে একবার মিলিকে দেখেই মুচকি হেসে দিল। মেয়েটা যে ওর পাশে ভীষণ নার্ভাস এটাও বোঝে, আর তাই ওকে আরো নার্ভাস করতে মজা লাগে নাবিলের। কি ব্যাপার মিলি, বীজ না দেখে কোন দিকে তাকিয়ে আছো? মিলি হকচকিয়ে ফিরে তাকায় নাবিলের দিকে। দেখে নাবিল একটা সব জানতা ভাব নিয়ে আঙুল দিয়ে নিজের পেছনে পদ্মা ব্রিজটার দিকে ইশারা করছে। মিলির সাথে সাথেই লজ্জা পেয়ে যায়। না না ভাইয়া, আমি আসলে আমি কি তোমার ভিউটা ব্লক করে দিলাম নাকি? নাবিল কথাটা মিলির একটু কাছে ঘেঁষেই বসলো। তাতে মিলি গেল আরো ঘাবড়ে। পিঠ সোজা হয়ে গেল ওর, কিন্তু মুখ দিয়ে কথা বের হওয়ার শক্তি হচ্ছে না। নাবিল তা দেখে আবার কথা বলল, আমি কি দেখতে এতটাই খারাপ মিলি যে তুমি আমার দিকে তাকাতেই পারছো না? এই কথা শোনার জন্য বোধহয় মিলি একেবারেই প্রস্তুত ছিল না। ঝট করে তাকালো নাবিলের দিকে, চোখে সম্পূর্ণ বিস্ময়। নাবিল মুখে এক দুষ্ট হাসি নিয়ে আবার একটু পেছালো। না, মানে আমি বসার পর থেকে দেখছি তুমি চোখ সরিয়ে ফেলছো। বৃষ্টিটাও হয়তো আমার জন্য দেখতে পারছো না। আফটার অল আমরা তো বীজ দেখতেই এসেছি, তাই না? তুমি সেটাই উপভোগ করতে পারছো না। এবার মিলি সচল হলো। না ভাইয়া, এমন কোনো ব্যাপারই না। আমি আসলে প্রকৃতির সবটুকুই দেখছিলাম। ও, নাবিলের ও বলার ধরন দেখে ভ্রুজোড়া কুঁচকে গেল মিলির। এইভাবে বলছেন কেন? না কিচ্ছু না, ওই যে প্রকৃতি, কি সুন্দর না? নাবিল যে কথা ঘুরিয়ে দিচ্ছে সেটা স্পষ্টই বুঝলো মিলি। তবে সে যেটা ও বুঝতে পারে না তা হলো নাবিল ওর সাথে এভাবে করে কথা কেন বলে। কেন যেন মনে হয় ও মিলির কাছ থেকে কোনো একটা কথা বের করতে চায়, খালি মিলিকে বাঁকা কথা বলে। মিলি এর উত্তর অতি শীঘ্রই খুঁজে বের করবে বলে চিন্তা করে নিল। মাঝ নদীতে বাতাস বেশ যেন ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে চলছে ওরা। আর এই বাতাসের দোলায় মেয়েদের সবারই প্রায় চুল এলোমেলো হয়ে একাকার। তিতলি তো রেগেই বলে উঠল, উফ, এরকম বজ্জাত বাতাস থাকবে জানলে চুলগুলো খোপা করে 100টা ক্লিপ লাগিয়ে আসতাম। অসহ্যকর। নন্দিনীও এদিকে নিজের চুল গোছানোয় ব্যস্ত হয়ে পড়ল। কারণ ও নিজেও আর চুল খুলে এসেছে। ভেবেছিল পদ্মা নদীর মাঝে খোলা চুলে ছবিগুলো সুন্দর আসবে, তবে বাতাসের যা অবস্থা তাতে চুলের কারণে মুখই ঢেকে যাচ্ছে। এক হাত দিয়ে দুপাশে চুল ঠিক করতে যাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে নন্দিনীর। বারবার স্নিগ্ধর মুখে চুল উড়ে যাচ্ছে। ও শত চেষ্টা করেও ওদিকে চুলগুলো একত্রে করতে পারছে না। হঠাৎ স্নিগ্ধর হাতের পরশ নিজের চুলে অনুভব করলো নন্দিনী। দেখলো স্নিগ্ধ এক হাতে দিয়ে ওর চুলগুলোকে একগুচ্ছ নিয়ে আসছে। পর মুহূর্তে ওর কানের ভাঁজে চুলগুলো গুজে দিতে দিতে আলতো করে বলল স্নিগ্ধ, চুল সামলাতে কষ্ট হয় তো বেঁধে কেন রাখিস না? নন্দিনীর কানের কাছে এসে কথাটা বলে স্নিগ্ধ। যদিও কণ্ঠে কঠোরতা উপস্থিত, তাও কোথাও একটা নেশাময় টানের অস্তিত্ব পেল নন্দিনী। আর তাতে ওর দুই ঠোঁটে নিজেই একে অপরকে চেপে ধরলো। কথাটা বলে স্নিগ্ধ একদম সোজা হয়ে বসলো। ভাব এমন যে কিছুই হয়নি, কিন্তু নন্দিনী নিজের চেহারায় খেলে যাওয়া লজ্জাটা লুকোতে পারল না। ওদের দুজনকে অপর পাশ থেকে নাহিয়ান দেখেই যাচ্ছিল। নন্দিনীর চেহারায় লাশ দেখে ওর পায়ের রক্ত আস্তে আস্তে মাথায় উঠছে, কিন্তু এই মাঝ নদীতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। ওদের ট্রলার ততক্ষণে ব্রিজের একদম কাছে চলে এসেছে। এখান থেকে ব্রিজের সাথে ছবি ভালো আসে দেখে সবাই এক এক করে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ল। বাকিরা তুলতে গেলেও স্নিগ্ধ নন্দিনীকে নিয়ে সেখানেই বসে রইল। এতক্ষণ নন্দিনী কিছুই বলেনি, কিন্তু এবার একটু উসখুস করতে লাগলো ও। ভাইয়া আমিও ছবি তুলবো, চলো না দাঁড়াই। স্নিগ্ধ হেসে তাকায় নন্দিনীর দিকে। তো তোর কি মনে হয় আমি এতক্ষণ কোনো ছবি তুলিনি? তো মোবাইলটা নিয়ে কি করছিলাম? নন্দিনীও স্নিগ্ধর কথায় হেসে দিল। না মানে ওখানে দাঁড়িয়ে ছবি তোলার কথা বলছিলাম। ওখানেও তুলবো, কিন্তু একটু ওয়েট কর, সবার তোলা শেষ হোক, তারপর আমরা দাঁড়াবো, না হলে টলার ইনব্যালেন্স হয়ে যেতে পারে। এই মেরি,
সাবধানে দাঁড়া, পড়ে যাবি তো। মিলি নিজের ভাইকে জবাব দিতেই যাচ্ছিল, ঠিক তখনই দেখলো নাবিল এসে পাশে দাঁড়িয়েছে ওর। নাবিল নিজেই স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, ভাইয়া চিন্তা করেন না, আমি আছি এইখানে, ও পড়বে না। মিলি থমকে গেল কিছুক্ষণের জন্য। এই ছেলে কলিজা আছে রে বাবা, নয়তো স্নিগ্ধ ভাইয়ের সামনে এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলা সম্ভব না। স্নিগ্ধ এক মুহূর্তে নাবিলের দিকে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে আর কিছু বলল না। এদিকে নাহিয়ানের মাথায় তো জেদ চেপে বসেছে। পাশে থাকা বৃষ্টির কানে কানে কিছু একটা বলল ও, আর তারপরে বৃষ্টি এসে দাঁড়ালো স্নিগ্ধর সামনে। নন্দিনী আপু চলো না ছবি তুলি, তুমি তো একটাও ছবি তুললে না আমাদের সাথে। নন্দিনী এটা শুনে স্নিগ্ধর দিকে আশা নিয়ে তাকালো। স্নিগ্ধ দেখলো বাকিদের ছবি তোলা প্রায় শেষ, তাই ও নন্দিনীর হাতটা ছেড়ে দিল। খবরদার, বেশি কিনারে দাঁড়াবি না। বৃষ্টি হেসে বলল, ভাইয়া টেনশন করো না, আপুকে আমরা মাঝখানে দাঁড় করিয়ে ছবি তুলবো। নন্দিনীও হেসে দিল বৃষ্টির কথায়। তারপর যে দাঁড়ালো ছবি তোলার জন্য। সব কিছু ঠিকই ছিল, বিপত্তি ঘটলো যখন নন্দিনীর আরেক পাশে এসে দাঁড়ালো নাহিয়ান। একে তো চিপা জায়গা, তার উপর নাহিয়ান এত দ্রুত এসে পড়েছে যে নন্দিনী ওখান থেকে সরতে পারল না। তবেও ভীষণ বিব্রত বোধ করতে লাগলো তখন, কারণ নাহিয়ান এসেই পেছন থেকে ওর পিঠে নিজের হাতের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছে। নন্দিনী না পারছে সরতে, কারণ আরেক পাশে বৃষ্টি, আর না পারছে নিজের রাগটা দেখাতে, কিন্তু ওর চোখে বিরক্তি স্পষ্ট। নাহিয়ান বলে উঠল, এই নন্দিনী, বৃষ্টির দিকে তাকাও তো, একটা সেলফি তুলি। নন্দিনী খুব কষ্টে একটা হাসি দিয়ে রাখলো মুখে। তবে নাহিয়ান বোধহয় মোবাইলে ক্যামেরা বাটনটা চাপ দিতেও পারেনি, তার আগেই ওদের সামনে এসে দাঁড়ালো স্নিগ্ধ। নন্দিনী, কত পেছনে চলে গেছিস তুই, আর একটু পেছালেই তো পড়ে যাবি, সেই খেয়ালটা আছে? নাহিয়ান স্নিগ্ধর কণ্ঠের রাগটা স্পষ্টই বুঝতে পারলো, কিন্তু এইবার ও দমল না। ভাই আপনি নন্দিনীকে নিয়ে এত টেনশন করছেন কেন? আমি পাশে আছি তো, ও পড়বে না। না নাহিয়ান, নন্দিনীকে নিয়ে আমি কোনো ভরসা পাই না, ওর ব্যাপারে আমি কোনো রিস্কও নিতে চাই না। তাই প্লিজ তুমি এখানে কিছু পড়ো না। নন্দিনী, তুই চলে এদিকে। নন্দিনী মনে হলো যেন বিশাল বাঁচা বাঁচল, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা স্নিগ্ধর পাশে যেয়ে দাঁড়ালো ও। এতে ট্রলারে একটু নড়াতেই সাথে সাথে স্নিগ্ধ নন্দিনী কোমর জড়িয়ে ধরে নিজের বুকের এক পাশে টেনে নিল। থমকে যাওয়া নন্দিনী স্নিগ্ধর বুকেই সেই পাশে হাত রেখে ভর সামলানো ছাড়া আর কিছুই করতে পারল না। নাহিয়ানে তো তখন রাগের পাড়া বেড়েই চলেছে, তবে এই মুহূর্তে আসলে কিছু করার নেই দেখে ও চুপচাপ যে একটা চেয়ারে বসে পড়ল। মাওয়া ঘাটে ট্রলার ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। যেহেতু আগেই প্ল্যান ছিল একসাথে লাঞ্চ করবে, তাই ওদের দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে রওনা দিল সবাই। কিছুক্ষণ পর প্রজেক্ট শিলসায় এসে গাড়ি থামলো। এখানে নন্দিনীর আসার ইচ্ছে বহু দিনের। এই তো গত সপ্তাহেও ছাদে যখন সবাই মিলে গল্প করছিল, তখন আলোচনার প্রসঙ্গে নিজের এখানে আসার ইচ্ছেটা প্রকাশ করেছিল ও। এত তাড়াতাড়ি যে ওর ইচ্ছেটা পূর্ণতা পাবে তাও বুঝেই নাই, তাই এখন খুব ভালো লাগছে। সবাই যে রেস্টুরেন্টে বসার পরপরই খাবারের অর্ডার দেয়া হলো। নন্দিনীর মতন মায়া আর বৃষ্টিও এখানে আসতে পেরে খুব খুশি। তারা নাহিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া থ্যাঙ্কস আ লট এখানে আনার জন্য। আমরা জায়গাটার ব্যাপারে কত রিভিউ দেখেছি, আসার খুব ইচ্ছে ছিল, আজ যে সেটা পূরণ হলো। নাহিয়ান হাত উঁচিয়ে থামিয়ে দিল ওর বোনদের। না না, এইখানে নিয়ে আসার ক্রেডিট আমার না। আমি তো প্ল্যান করেছিলাম শহরে যে কোথাও বুফে লাঞ্চ করবো আমরা, কিন্তু গতকাল রাতে স্নিগ্ধ ভাই আমাকে ফোন দিয়ে এখানের কথা বললেন। বড় ভাই বলে কথা, তাই রাজি হয়ে গেলাম। বাকি সবাই নাহিয়ানের কথার ধরনে হেসে উঠলেও নন্দিনী তাকালো পাশে বসা স্নিগ্ধর দিকে। স্নিগ্ধর চেহারায় তেমন কোনো ভাবান্তর নেই, সে তার স্বভাবগতই বিজ্ঞ একটা ভাব নিয়ে বসে আছে। তবে নন্দিনীর দিকে ফিরে তাকিয়েছে সে, এবং মেয়েটার চাহনিও ওর চোখে পড়েছে। তখন ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটিয়ে আবার সামনে তাকালো ও। নন্দিনীর বুঝতে বাকি রইল না যে এখানে স্নিগ্ধ কেন এসেছে সবাইকে। ওর ইচ্ছেকে এতটা প্রাধান্য দিলে ছেলেটা, এটা ভেবেই কেন যেন ভালো লাগলো ওর। অবশ্য এরকম ভালো প্রতিবারই লাগে, কারণ প্রায়ই কোনো না কোনোভাবে স্নিগ্ধ নন্দিনীর চাওয়াগুলো পূরণ করে বসে। তবে অবাক করার মতন বিষয়টা এই যে এখনও নন্দিনী স্নিগ্ধর দেওয়া এইসব হুটহাট আকস্মিকতায় অভ্যস্ত হয়নি। ও এখনও
ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর লজ্জাটা যে কেন পায় সেটাও বোঝে না, নাকি বুঝতে চায় না। এদিকে মিলি আর নাবিলের মাঝে চলছে অনুভূতির আদান প্রদানের খেলা, তবে সেটা অবশ্যই সবার অগোচরে। নাবিল এখানেও বসেছে মিলির ঠিক উল্টো পাশে, খাবার খাওয়ার সময় হোক আর পানির গ্লাসটা হাত নেওয়ার সময় নাবিল মিলির দিকে তাকিয়েই যাচ্ছে, আর সেই চাহনিতে রয়েছে ভর্তি দুষ্টুমি। মিলি এটা দেখে কয়বার যে কেসেছে তার হিসাব নেই। তিতলি তোর পাশে বসে ওকে পানি দেওয়া আর ওর পিঠে মালিশ করে দিতে দিতেই দাঁত খেঁচিয়ে বলল, তোদের রোমান্সের মাঝে আমার লাঞ্চটাই ঠিকমতো হলো না, চত্বর সব। মিলি বেচারি কি করবে, ছোট বোনের খোটাও গিলতে হলো ওকে। তবে নাবিলের উপর ওর এখন একটু রাগও হচ্ছে। সেই সকাল থেকে ছেলেটা ওর সাথে যা শুরু করেছে তা বলার বাইরে। ডান পিঠে মিলি লজ্জা পেতে পেতে ভান্ডারে মনে হয় লজ্জাও এখন কম পড়ে যাচ্ছে ওর। ও ঠিক করলো আর তাকাবে না নাবিলের দিকে। এবার ছেলেটা বুঝুক ঠেলা। ওদের খাবারের মাঝে নন্দিনীর কাছে ওর বড় বোন তনিমার ফোন আসলো। হ্যালো আপু, কেমন আছো তুমি? কি যে বলো না আপু, সিরিয়াসলি তোমাকে খুব মিস করছি। তা তো করতাই, তবে এখন তুমি তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজে পার করছো। তোমার আর বেবি সুস্থতাই এখন সবচেয়ে বড় দোয়া আমাদের। নন্দিনী বোনের খোঁচা ঠিকই বুঝতে পেরেছে। হেসে অপর পাশে ঘুরে আস্তে করে বলল, নীলিয়া তিতলিও তাও মজা করতে পারছে, কিন্তু ভাইয়া আমাকে কড়া পাহারাই রেখেছেন। ওপাশ থেকে তনিমা হো হো করে হেসে দিল। নন্দিনী উত্তর দিতে যাবে তখনই দেখলো স্নিগ্ধ তাকিয়ে আছে। আপু পরে কথা বলি, ভাইয়া তোমার টেনশন এখন হার্ট ফেল করছে। তনিমা আবার হাসলো। ওকে বাই। এই বলে কলটা কেটে দিল নন্দিনী। স্নিগ্ধ প্রশ্নভর্তি চোখে চোখ রেখে ইশারায় বলল, সব ঠিক আছে। তনিমা এখন এই বাড়িতে থাকে না বলে কি হয়েছে, ওকে নিয়ে স্নিগ্ধ এখনও টেনশন করে। আর তনিমার বাচ্চা হবে শোনার পর থেকে তো সেটা আরও বেড়ে গেছে। এমনকি তনিমার মোবাইলে ওর বরের পর নিজের নাম্বারটা স্পিড ডায়ালে রেখে দিয়েছে স্নিগ্ধ, যাতে যখন দরকার পড়ে তখনই তনিমা কল দিতে পারে এবং স্নিগ্ধ ওর কাছে ছুটে যেতে পারে। এখনও নন্দিনীর ফোনে তনিমার কল দেখে স্নিগ্ধ যে একটু হলেও ভয় পেয়েছে সেটা নন্দিনী জানে, তাই আশ্বাস দিল ওকে যে তনিমা ঠিক আছে। খাওয়া প্রায় শেষ, তখন হঠাৎ করে নাবিল নন্দিনীকে কাছে প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে। তোমার তো 3 বোন, তানিমা আপু আর তিতলির নামে তো মিল আছে, দুটোই ত দিয়ে শুরু। তাহলে নন্দিনী, তোমার নাম কেন ত দিয়ে শুরু হয়নি? এই প্রশ্নে স্নিগ্ধর পরিবারের সবাই হেসে দিল। তখন মিলি বেশ প্রস্তুতি নিয়েও দিল উত্তরটা। এটার পেছনে একটা মজার কাহিনী আছে জানো। নন্দিনীদি যখন ছোট চাচির পেটে, তখন স্নিগ্ধ ভাইয়ের বয়স 7 বছর। মায়ের কাছে শুনেছি তখন কাকিমা একটা পশ্চিম বাংলা সিরিয়াল দেখতেন, যেখানে নায়িকার নাম ছিল নন্দিনী। এই নামটা এত পছন্দ হয় যে জেদ ধরে বসে যে ছোট চাচির বেবিটা যদি মেয়ে হয় তাহলে তার নাম নন্দিনী রাখতে হবে। তারপর কি, তা তো তোমরা সকলেই দেখতে পারছো। নন্দিনী মাথা নিচু করে হেসে দেয় বাকিদের সাথে। স্নিগ্ধর দিকে না তাকিয়েও ও বেশ বুঝতে পারছে যে স্নিগ্ধ বিষয়টায় হাসছে। এই নাম রাখাটা নিয়ে যে স্নিগ্ধ খুবই গর্বিত এটা ওদের চেনা পরিচিত সবাই জানে। এখন তো বয়স হয়ে গেছে বলে স্নিগ্ধ কিছু আর বলে না, কিন্তু ছোটবেলায় গর্বের সাথে সবার সামনে বলতো ও। নন্দিনী নামটা আমি রেখেছি। আমার দেওয়া নামটা অনেক সুন্দর, তাই না? একদম নন্দিনীর মতন সুন্দর। বাকিদের হাসিটা চওড়া হলেও নাহিয়ান সেভাবে হাসতে পারছে না। স্নিগ্ধর দেওয়া নন্দিনীর পরিচয় এটা চিন্তা করতে ওর কেন যেন রাগ উঠে যাচ্ছে। মনে মনে চিন্তা করে নিল যে নন্দিনীকে একবার নিজের করে নিয়ে ওর নামটা বদলে দিবে ও, এই ছাতামাতার নাম রাখবে না। প্রজেক্ট হিলসা থেকে বের হতে হতে প্রায় বিকেল হয়ে গেল ওদের। এখন শহরে ঢুকে বিকট জ্যামে পড়তে হবে দেখে স্নিগ্ধ তাড়া দিল রওনা দেওয়ার। সবার সাথে বিদায় বেলায় নাবিল মিলির কাছে এসে আস্তে করে ওর কানের কাছে বলল, মিলি, একটু পিছিয়ে আসো।
নাবিলের কণ্ঠ ওর ঘাড়ে পড়াতে এমনিতেই মিলি হিম হয়ে গিয়েছিল। ওর কথাই তো প্রথমে এক পাও নড়তে পারল না, পরে কি মনে করে 2 পা পিছিয়ে নাবিলের পাশে যেয়ে দাঁড়ালো ও। নাবিলের দিকে চোখ তুলতেই দেখতে পেল ছেলেটার মুখে সেই সুন্দর হাসিটা। মিলি, আজকে মনে হয় তোমার সাথে খুব বেশি দুষ্টুমি করে ফেলেছি। সরি, তুমি মাইন্ড করোনি তো? নাবিলের দিকে এবার মিলি সরাসরি তাকালো, চোখে অবিশ্বাস নিয়ে মনে মনে ওর গোষ্ঠী উদ্ধার করলো। আজীব নমুনা তো, সারাদিন আমার সাথে এত ইটিস পিটিস করে, এখন সরি চাইতে আসছে। তার মানে কি এইসব শুধু এই চিড়িয়াটার জন্য ফাজলামো ছিল? আসলেই একটা মানুষকে পছন্দ করেছিলাম আমি, ব্রেইনলেস কথাকার। মিলির চোখে রাগ দেখে নাবিল একটু হকচকিয়ে যায়। মিলি, কোনো সমস্যা? আমি কি কিছু ভুল বললাম? চোখে রাগের পড়াটা বাড়িয়ে দিয়েই জলানি মার্কে একটা হাসি টানলো মুখে মিলি। না না, তুমি কেন ভুল কথা বলবা? আমাকে মাফ করো যদি কোনো ভুল করে থাকি। এই বলে এক রীতিমতো অবাক নাবিলকে দাঁড় করিয়ে রেখে গটগট করে যে গাড়িতে উঠে বসলো মিলি। তিতলি ওর বোনের অবস্থা দেখে টিপ্পনি কাটলো। ওয়াও, দ্য রিয়েল মিলি ইজ ব্যাক। একদম চুপ থাকবি বলছি। আর একটা কথা বলছিস তো মার পড়বে গালে। বোনের রাগ যে আসলে আকাশচুম্বী তা বুঝতে তিতলির অসুবিধা হলো না, তাই নিজের গালকে বাঁচানোটাই শ্রেয় মনে করে চুপ হয়ে গেল ও। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8টা বাজলো। শহরে এসে আসলেই জ্যামের মুখে পড়েছিল ওরা, তাই এত দেরি। সবাই যে নিজ নিজ রুমে আগে ফ্রেশ হয়ে তারপর নিচে নামলো ডিনার করবেতে। বড়রা আজকে ট্রিপটা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলো, যার বেশিরভাগ উত্তরই দিল মিলি আর তিহাম। স্নিগ্ধ পুরো সময়টাই চুপচাপ খেলো, বেশি কথা বলল না। নন্দিনীর বিষয়টা কেমন যেন লাগলো, স্নিগ্ধর চেহারাটা ভালো ঠেকলো না ওর। ডিনার শেষে ভেবেছিল স্নিগ্ধর কাছে যাবে, কিন্তু তার আগে স্নিগ্ধই আসলো ওর কাছে। এই নন্দিনী, ভাইয়া, তোমাকে এমন কেন দেখাচ্ছে? নন্দিনী চিন্তায় ভরা মুখটা দেখেই বুঝলো স্নিগ্ধ যে নন্দিনী মনে হয় ওর অবস্থা আঁচ করতে পেরেছে। তবে উত্তরে ও শুধু নন্দিনীকে বলল, আমার জন্য একটু কফি এনে দিবি? নন্দিনী একটু শঙ্কিত সুরে জিজ্ঞেস করলো, মাথা ধরেছে নাকি তোমার ভাইয়া? ছোট্ট একটা হাসি দিয়ে স্নিগ্ধ মাথা নাড়ল। একটু। তুমি এক্ষুনি উপরে যাও, আমি কফি নিয়ে আসছি। সাথে সাথেই সচল হলো নন্দিনী। নাগমা ডাইনিংয়ের কাজ সেরে উপরে উঠতেই নিচ্ছিলেন, তো যখন রান্নাঘরে নন্দিনীকে দেখতে পেলেন অবাক হয়ে রান্নাঘরে ঢুকলেন তিনি। কি রে মা, তুই এখন এখানে কি করিস? নাগমাকে দেখে একটা হাসি দিল নন্দিনী। স্নিগ্ধ ভাইয়ার জন্য কফি বানাচ্ছি মামুনি। এবার আরো বেশি অবাক হলেন নাগমা। এখন কফি? স্নিগ্ধ কি এখন কফি খায় নাকি? ভাইয়ার মাথা ধরেছে। সাথে সাথেই চিন্তার ছাপ চলে আসলো নাগমার মুখে। কি বলিস, স্নিগ্ধর মাথা ধরেছে? কই, খাওয়ার সময় তো কিছু বোঝা গেল না। তোকে বলেছে নাকি? না, তবে যখন কফি চাইলো তখনই বুঝে গেছি যে ভাইয়ার মাথা ধরেছে। ও তো এত রাতে শুধু মাথা ব্যথা হলেই কফি খায়। নাগমা যে টেনশনে পড়ে গেছে নন্দিনী ঠিকই বুঝতে পারলো, তাই আশ্বাসের সুরে বলল, মামুনি তুমি চিন্তা করো না, ভাইয়া কফি তো নিয়ে যাচ্ছি, আমি সাথে পেন ক্লিয়ারও নিচ্ছি। আর বেশি খারাপ মনে হলে আমি মাথা টিপে দেবো। তুমি একদম রিল্যাক্স হয়ে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু হঠাৎ ব্যথা কেন হলো? আরে হবে না কেন, সারাটা দিন আমরা বাইরে ছিলাম। ভাইয়া আমাদের ড্রাইভ করে নিয়ে গেছে আবার এসেছে। আর যাতায়াতেও আমাদের সুরক্ষার টেনশন এসেছিল আত্মরা। সব মিলিয়ে মাথা ধরেছে তোমার ছেলের। আমি তোর সাথে যাবো স্নিগ্ধ রুমে, একটু দেখে আসি ওকে। পাগল হয়েছো তুমি? ভাইয়া যদি জানে তুমি তার মাথা ব্যথার কথা জেনে ফেলেছো, আমাকে তখন আস্ত রাখবে না। এমনিতেই তোমার লো প্রেশার নিয়ে রাত দিন চিন্তা করতে থাকি ও। এখন আবার না না, তুমি চুপচাপ ঘুমাও গিয়ে, আমি আছি ভাইয়ার পাশে। যদি বেশি সমস্যা হয় তাহলে ডাকবনি, এখন সরো আমি যাই। নন্দিনী মজা করে কথা বলায় একটু হাসলেন নাগমা। নন্দিনীর কথায় আশ্বস্ত হলেন নাগমা। মেয়েটার মাথায় হাত বুলিয়ে ওকে যেতে দিলেন। ওকে চলে যেতে দেখে মনে মনে বলতে লাগলেন, ইস, নন্দিনীকে আমার স্নিগ্ধের বউ বানিয়ে আনার স্বপ্নটা যদি পূরণ হয়ে যেত। আমার বদ রাগে এই ছেলেটাকে
সামলাতে একমাত্র এই মেয়েটাই পারবে। ইয়া আল্লাহ, স্নিগ্ধকে একটু রাজও করে দাও। কিছুক্ষণ পরে নন্দিনী রুমে ঢুকলো স্নিগ্ধর। কফির সাথে ওষুধও নিয়ে এসেছে। ও জানে স্নিগ্ধর একটু বলা মানে অনেক মাথা ধরেছে, কারণ খুব বেশি সমস্যা না হলে এভাবে বলার ছেলে স্নিগ্ধ না। রুমে এসে দেখতে পায় স্নিগ্ধ খাটে শুয়ে আছে, হাতের কবজি দিয়ে ঢাকা চোখ। সাথে সাথে রুমের লাইটটা বন্ধ করে বারান্দার দরজার পাশে ল্যাম্পটা জ্বালিয়ে দিল নন্দিনী। এতে ঘরে একটা হালকা আলোর আবরণ আসলো। স্নিগ্ধ নিজের হাত চোখ থেকে সরাতে পারল তখন। নন্দিনী কফি রাখতে রাখতেই আলতো রাগী কণ্ঠে বকা দিল স্নিগ্ধকে। তুমি জানো তোমার মাথা ব্যথা হলে লাইট সহ্য করতে পারো না, তাহলে লাইট জ্বালিয়ে রেখেছিলে কেন? স্নিগ্ধ উঠে বসতে বসতে ওর উল্টো পাশে বেডসাইড টেবিলে রাখা ল্যাম্পটা জ্বালিয়ে একদম কম উজ্জ্বলতায় রেখে দিল নন্দিনী। তারপর সে আধো নিভো আলোতেই ওষুধ বাড়িয়ে দিল স্নিগ্ধর দিকে। স্নিগ্ধর ঠোঁটে অনেক আগেই হাসি ফুটে উঠেছে। ও ওষুধটা নিল ঠিকই, তবে তার সাথে প্রশ্নটাও করলো। এইটা কেন লাগবে? কফি হলেই তো হতো। চুপচাপ খাও ভাইয়া, তোমার মাথা ব্যথা শুধু কফিতে কোনো সময় সরে না। ওষুধটা খেলে ভালো ঘুম হবে তোমার। নন্দিনীর এত কথা বলার মাঝেই কিন্তু স্নিগ্ধ ওষুধটা খেয়ে ফেলেছে। এরপর নন্দিনী ওর দিকে কফির মগটা এগিয়ে দিল। তুমি কফিটা খাও, তারপর তোমার মাথা টিপে দিচ্ছি। স্নিগ্ধ কোনো উত্তর দিল না। কফি খাওয়ার ছলে মন ভরে প্রশান্তির হাসি হাসলো। চুপচাপ স্বভাবের নন্দিনী স্নিগ্ধর যে কোনো ব্যাপারে একদম অধিকার খাটিয়ে কাজ করে, এবং সেই সময় খোঁজ স্নিগ্ধরও বাধা দেওয়ার সাধ্য হয় না। মানবেই না মেয়েটা। অবশ্য স্নিগ্ধ এই অধিকারটা নিজেই ওকে দিয়েছে, কারণ ও চায় নন্দিনী ওর সারাটা অস্তিত্ব জুড়ে থাকুক, একমাত্র নন্দিনী ওর প্রতি অধিকার খাটাক। স্নিগ্ধ ভুরু কুঁচকে নন্দিনীর দিকে তাকায়। আচ্ছা, নন্দিনী কি এটা বুঝতে পারে যে স্নিগ্ধ কি চায়? মেয়েটার হাব ভাবে তো তেমন কিছু বোঝা যায় না। স্নিগ্ধকে এভাবে চেয়ে থাকতে দেখে নন্দিনী অবাক হয়। কি হলো ভাইয়া? হুম, না কিছু না, আমার কফি খাওয়া শেষ।